প্রত্যাবাসন ইস্যু ধামাচাপা পড়ায় শঙ্কিত রোহিঙ্গারা, নিজ স্বার্থে নির্বিকার আন্তর্জাতিক মহল। মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর। 30,000 টাকা দাদু নিয়ে ঘরটা ঠিক করছি, এখন বন্যা আসি সব নিয়ে গেছে, টেনশনে আছি ঘরটা কিভাবে ঠিক করবো, বাচ্চা নিয়ে থাকবো। ঘূর্ণিঝড় রেমালে নোয়াখালীর নিঝুম দ্বীপে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিতে 1 লাখের বেশি বাসিন্দা। এবং চট্টগ্রামে গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে আসার আলো, জাহাজ পাঠাতে আগ্রহ বাড়ছে বিদেশিদের, বাড়বে কর্মসংস্থান। পরিদর্শন করে সহায়তার আশ্বাস IMO মহাসচিবের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়, থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। প্রত্যাবাসন ইস্যু ধামাচাপা পড়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি, মিয়ানমার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করলেও নিজ স্বার্থে সমস্যা সমাধান করছে না আন্তর্জাতিক সংস্থাগুলো। মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ খোদ স্বরাষ্ট্রমন্ত্রীরও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 19 নম্বর ক্যাম্পের বাসিন্দা করিমুল্লাহ ও মমতাজুল হক গেল 7 বছর ধরে স্বদেশে ফেরার ইচ্ছায় ত্রিপলের নিচে কঠিন জীবন পার করছেন, কিন্তু এখনও স্বদেশ মিয়ানমারে ফেরার সুযোগ হয়নি। তাদের দুজনের দাবি, 7 বছর ধরে ত্রাণ পেলেও কবে মিয়ানমারে ফিরতে পারবে তা কেউ বলছে না। খাদ্য চুলাতো নহব, খাদ্য বন্ধ সুন্দর করি খাইবার হন নেই আনতে WFP আছে, ইউনিসেফ আছে, তারপরে UN আছে, তারা ঠিকভাবে খাদ্য কিনদের গায় মালামাল বেগ কিনদের তোমার দেশে যাইতেছে। শুধু করিম বা মমতাজুল হক নন, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে বসবাসরত অনেক রোহিঙ্গার দাবি, তাদের নিয়ে বাণিজ্য করছে, কিন্তু নিজ দেশ মিয়ানমারে ফেরাতে কেউ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। খাদ্য রাখি বাধা আছে নাকি ভিখারি বানায় কি আর দেশে তারা যাইতে মন চাই মগন্য নিজের 7 বছর পর্যন্ত তো মানে এর বডিলা কিছু মানুষের করা আসে, আর মানে বডিলা বিদেশে তো আসে, আর অন্য দেশে তো বডিলা মানুষের তো আসে। এদিকে রোহিঙ্গা নেতার দাবি, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে দ্রুত স্বদেশে ফেরাতে প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যবস্থা করার। তোমার আল্লাহ টিয়া হসা করত দেই হে দুনগরি ইউনিটি না এই দোদ দেই অ্যাসিস করত দেই সাপোর্ট করত দেই ইন নগরি জাস আর একখান করো বর্মারে ইন্টারন্যাশনালি যে দুই দেওয়ার দু প্রেশার দিয়ারে আর রিপারেশন তো গুরি হবে লাভে আই রিকোয়েস্ট করি ওনারে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমার বারংবার কথা দিয়ে কথা রাখছে না। আমাদের এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি মায়ানমারে গিয়েছি, সেখানে আমরা একটা MOU সাইন করেছি কিভাবে 2017-তে কিভাবে এরা ফেরত যাবে, তার একটা MOU হয়েছিল, সেই MOU পর্যন্তই শেষ, তারপর কোনো কাজ হয়নি। প্রত্যাবাসন ইস্যুতে দুদেশের মধ্যে চুক্তি হলেও এখনো পর্যন্ত মিয়ানমারের নানা ছলছাতুরিতে তা সম্ভব হয়নি। সময় যতই গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠছে রোহিঙ্গা ইস্যু। 7 বছর পেরিয়ে গেল একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাই রোহিঙ্গাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায় যেন দ্রুত তাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়। উখিয়ার ঘুনারপাড়া ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাহাড়ি পথের বাঁকে বাঁকে বাহারি ফুলের মুগ্ধতা। খাগড়াছড়ির নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। বিভাগীয় সময় আরও থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 27,000 শিক্ষার্থীর জন্য একটি ব্যাংক, লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ি করে ফি জমা দিতে ভোগান্তি, ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে নোয়াখালীর নিঝুম দ্বীপে ঘর বাড়ি হারা কয়েকশো পরিবার মানবেতর জীবনযাপন করছেন। নতুন করে ঘর তোলা নিয়ে অনিশ্চয়তায় তারা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একমাত্র আশ্রয়স্থল ঘরটি হারিয়ে নিঃস্ব নিঝুম দ্বীপের মোল্লা গ্রামের বাসিন্দা তাসলিমা বেগমের পরিবার। দুমড়ে মুচড়ে যাওয়া ঘরের চাল বেড়া পড়ে আছে ভিটার উপর। ঘরের মালামাল ও ভিটার মাটি নিয়ে গেছে মেঘনার জোয়ারের পানি। 4 সন্তান নিয়ে 4 দিন ধরে পাশের গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন তাসলিমা।
একই অবস্থা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অর্ধশতাধিক পরিবারের। ঘাসিয়ার চর ও ঢালচর সহ 11টি ইউনিয়নে অনেকেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, খোয়া গেছে ঘেরের মাছ। লবণাক্ত পানি ঢোকায় বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে। 30,000 টাকা দাদু নিয়ে ঘরটা ঠিক করছি, এখন বন্যা আসি সব নিয়ে গেছে। ঘরটা কিভাবে ঠিক করবো, বাচ্চা নিয়ে থাকবো। ঘর যখন চলে যাইতেছে আমার বাচ্চাদেরকে লই আমি কাপড় চোপড় দিয়ে হ্যাঁ চাই বান্ধি রেখেছি। সারা রাত ওখানে ছিলাম বাজারে, ছেলে ফেলে বাচ্চা করে লই, সকালে আই দেখি ঘর নাই। নিঝুম দ্বীপের একটা মাত্র রুট পড়ার সড়ক এটা, এই যে কাঠের পুলিশটা ঘূর্ণিঝড় ট্রিবলের সাথে এই যে স্রোতের সাথে বেশি চলে গেছে। গরু মই সহকারে সব কিছু নদীতে ভাসিয়ে গেছে। নোনা পানির কারণে মানুষের পুকুরের মাছ এবং ওগুলা চলে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস উপজেলা চেয়ারম্যানের। সরকারের কাছে আবেদন করছি যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছি তারা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা যা পারি বন্যার্তদের মাঝে সহযোগিতা করছি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আবারও ঝুঁকির মুখে চাঁদপুর শহর রক্ষা বাঁধ। মূল শহরের বড় স্টেশন ও পুরান বাজারে বাঁধে ধস নামায় আতঙ্কিত বাসিন্দারা। ফারুক আহমদের রিপোর্ট, ছবি তুলেছেন নাইমুল ইসলাম নীরব। মেঘনার ঢেউ আশ্রে পড়ছে তীরে, ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে বাঁধ, এতে আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। চাঁদপুর শহরের পুরান বাজার মন্দির এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নদীটির সংরক্ষণ বাঁধের বিভিন্ন অংশে ধস নেমেছে। 3 নদীর মোহনা বড় স্টেশন এলাকায়ও একই চিত্র, বাঁধে ধরেছে ফাটল, দেবে গেছে সিসি ব্লক। পানি ঘরের উপর দিয়ে গেছে, বাচ্চা কত কষ্ট করে রান্না খাইতে অনেক খুব কষ্ট হয়ে যায়। এদিকে যে অবস্থা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাতও ধরে রাখছে। 7 বছর আগে এই যে কাম হয়েছে, টার্মিনাল ভাঙিয়া গেছে, ওই সময় কাজ করছে এর বাদে আর এটা ম্যাডাম। আমরা বিশ্বাস করি যে এই কাজটি চাঁদপুর শহর রক্ষা বা যে কাজটি, এই কাজটি অত্যন্ত সুচারুরূপে এবং সুন্দরভাবে সম্পন্ন হবে এবং যাতে মানসম্পন্ন এবং টেকসই কাজটি হবে। মেয়াদ শেষ হলেও দীর্ঘদিনেও মেরামত করা হয়নি বাঁধ, তাই স্থায়িত্ব হারানো এই বাঁধ নতুনভাবে সংস্কার করতে দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই প্রকল্পটা গত ডিসেম্বর মাসে আমরা জিও পেয়েছি, সেখানে আপনার জিও ব্যাগ ডাম্পিং আছে, ব্লক ডাম্পিং আছে এবং আগের ব্লক প্লেসিংয়ের মাধ্যমে আমরা যে 3360 মিটার জায়গার কাজটাকে নতুনভাবে আবার বাস্তবায়ন করব। 2010 সালের পর এবারেই মেঘনাপাড়ের চাঁদপুর শহর রক্ষায় 823 কোটি টাকা বরাদ্দ মিলেছে, যা দিয়ে 3360 মিটার নদীটির সংরক্ষণে সিসি ব্লক ও জিওব্যাগ ডাম্পিং এবং প্রতিস্থাপন করার কথা রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বান্দরবানের পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছেন লাখের বেশি মানুষ। টানা বর্ষণে আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। উঁচু খাড়া পাহাড়ের ভাঁজে ভাঁজে বসতি, ঝুঁকিপূর্ণ বসবাস বাসিন্দাদের, রয়েছে পাহাড় ধসের শঙ্কা। বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছেন প্রায় লক্ষাধিক মানুষ। লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা থানচি, রোয়াংছড়ি সদর সহ প্রতিটি উপজেলায় এসব মানুষের বসবাস। ভৌগোলিক কারণে পার্বত্য এলাকায় পর্যাপ্ত সমতল ভূমি না থাকায় দরিদ্র অসহায় মানুষ স্বল্প টাকায় জমি কিনে পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করে। তবে শীত ও শুষ্ক মৌসুমে তেমন একটা ঝুঁকি না থাকলেও বর্ষাকালে দেখা দেয় পাহাড় ধস। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটে প্রাণহানির ঘটনা। গত কয়েকদিনের টানা বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে শহরে মাইকিং করেছে প্রশাসন। এরপরও বসতভিটা ছাড়তে নারাজ অনেকেই। আতঙ্কিত, কিন্তু আমাদের থাকার কোনো জায়গা নাই, পরে তো আমরা এখানে থাকতেছি। পাহাড়ে থাকা ছাড়া তো উপায় নাই, আপনার ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে আর কি। এখন যাবে কোথায় এতগুলো মানুষ? পানি ঢুকে তারপরে ঘর ভেঙে মানে পাহাড় ভেঙে পড়বে ওরকম আশঙ্কাতেই আছি। এদিকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আশ্রয়ণ প্রকল্পের অধীন প্রায় আমরা 4,500 মানুষকে কিন্তু জমি বা গৃহ সহ জমি বরাদ্দ প্রদান ইতিমধ্যে করেছি। আমাদের অবশ্যই এরকম যদি আমাদের দৃষ্টিগোচর হয় অবশ্যই আমরা সেই ধরনের ব্যবস্থা নেব। সরকারি তথ্য মতে বান্দরবানে গত 5 বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 63 জন। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।
চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো গ্রিন ইয়ার্ডে পরিণত হওয়ায় কাটার জন্য জাহাজ পাঠাতে আগ্রহী হচ্ছেন বিদেশি জাহাজ মালিকরা। এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বঙ্গোপসাগর উপকূলে ৬০-এর দশকে গড়ে ওঠা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে বছরে রাজস্ব আদায় ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা। ৬০ থেকে ৭০,০০০ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের ৩৫০ ছোট বড় স্টিল রিলোলিং মিলের স্ক্র্যাপ বা কাঁচামালের যোগান দেয় এই শিল্প। শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের নন গ্রিন ক্রিস্টাল শিপার্স লিমিটেড পরিদর্শন করেন আইএমও মহাসচিব। Now at IMO we will continue to support countries like Bangladesh, in particularly with the SenseRec project that we have. আন্তর্জাতিক হংকং কনভেনশন অনুযায়ী ২০২৫ সালের মধ্যে সবগুলো ইয়ার্ড গ্রিন করার কথা। তবে ইয়ার্ড মালিকরা জানান আর্থিক সংকটের কারণে ২০৩০ সালের আগে পুরোপুরি গ্রিন করা সম্ভব নয়। এখন তো ১০-১২টা প্রসেসিং আছে, আমরা একটা টাইম বাড়ার জন্য একটা পিটিশন দিচ্ছি। আশা করি ওরা প্রসেসিং আছে, আশা করি ২৫ সালের মধ্যে অনেক হয়ে যাবে। ইয়ার্ড হিসেবে আমরা কনভার্ট করতে যাই, এটা প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা ব্যয় হয়। তো অনেকের পক্ষে অ্যাট এ টাইম এতগুলো টাকা ইনভেস্ট করা পসিবল নাও হইতে পারে। এটা একটা বিগ চ্যালেঞ্জ। বিশ্বের ৩০ থেকে ৩৫% জাহাজ ভাঙা হয় চট্টগ্রামের ১৫০'র মতো শিপ রিসাইক্লিং ইয়ার্ডে। ৬০-এর দশকে আটকা পড়া গ্রিকের একটি জাহাজ ভাঙ্গার মাধ্যমে শুরু করে এই জাহাজ ভাঙ্গা শিল্পের যাত্রা। যদিও শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে ছিল বহির্বিশ্বে নানা সমালোচনা, তারপরও সব সমালোচনাকে পেছনে ফেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাহাজ ভাঙ্গা শিল্প। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পশুর হাটগুলো না জমলেও চট্টগ্রামে খামারগুলোতে শুরু হয়েছে বেচাকেনা। এই মুহূর্তে নগরীর বাইজিদে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর ১৬ দিন আছে ইতিমধ্যে, কিন্তু চট্টগ্রামে যে পশুর হাটগুলো রয়েছে সেখানে বেচাকেনা শুরু না হলেও যেগুলো অ্যাগ্রো ফার্ম এবং যে খামারগুলো রয়েছে সেখানে কিন্তু কিছুটা বেচাকেনা শুরু হয়ে গেছে। আমি যে ফার্মে আছি বাইজিতে, এখানেও কিন্তু বেশ কিছু পশু অর্থাৎ গরু বেচা বিক্রি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে রয়েছে, এখানে প্রায় ১০০টি মতো গরু রয়েছে। এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে এখানে প্রায় ১০ লাখ টাকা ওজনের গরু পর্যন্ত রয়েছে, যেটির প্রায় ৮ থেকে ৯-১০ মন পর্যন্ত আছে এখানে। তো সবকিছু মিলে যেটি বলা যায়, পশু হাটগুলোতে বেচা কেনা শুরু না হলেও কিন্তু যেগুলো অ্যাগ্রো ফার্ম গুলো রয়েছে সেখানে কিন্তু বেচা কেনা হচ্ছে, সেটি বলা যায়। চট্টগ্রামে প্রায় কয়েকশোর বেশি বিভিন্ন ফার্ম রয়েছে, যেগুলো ধনাঢ্য ব্যক্তিরা কিন্তু সেই ফার্ম গুলো দিয়ে থাকে চট্টগ্রাম বিভিন্ন এলাকায়। এবং যেটি বলা যায় বেশি বিভিন্ন ফার্ম রয়েছে যেগুলো ধনাঢ্য ব্যক্তিরা কিন্তু সেই ফার্মগুলো দিয়ে থাকে চট্টগ্রাম বিভিন্ন এলাকায়। এবং যেটি বলা যায় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, যেটি বলা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে যেই তথ্য তারা দিচ্ছে সেটি হচ্ছে এবার চট্টগ্রামে পশুর চাহিদা প্রায় ৮,৭৪,০০০-এর বেশি। তবে ৩০ থেকে ৩৫,০০০ গরুর সংকট, পশু সংকট রয়েছে বলে তারা জানিয়েছে। এখানে মহিষ, গরু, ছাগল সহ সবগুলো মিলে তারা ৮,৭৪,০০০-এর মতো তারা যে চাহিদার কথা বলেছে। এছাড়া এখানে যে গরুগুলো রয়েছে, বিশেষ করে এখানে চট্টগ্রামের যে ভাষায় যেটা বলা হয়েছে বিরিশ গরু, অর্থাৎ লাল যে গরুগুলো, এগুলো সবচেয়ে বেশি চাহিদা সেটা, এবং এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এবং এখানে কিছু নেপালি গরুগুলো রয়েছে। তো সব কিছু মিলে যেটি বলতে পারি, খামারগুলোতে মোটামুটি বলা যায় জমজমাট বেচা কেনা শুরু হয়ে গেছে। এবং বেশ কিছু গরুই এই খামারে কিন্তু বাইজিদের ইউনিসেম যে অ্যাগ্রো লিমিটেড যে ফার্ম রয়েছে সেখানে কিন্তু বেচা কেনা হয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য পশু বেচা কেনার। অবাধ উৎকর্ষের যুগেও লাইনে দাঁড়িয়ে ব্যাংকে ফি জমা দিতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ভোগান্তি এড়াতে ই ব্যাংকিং ব্যবস্থা চায় শিক্ষার্থীরা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন রিনি। কেউ ভর্তি ফি দিতে, কেউ বা পরীক্ষার ফি জমা দিতে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে। ছোট এই কক্ষে তিল ধারণেরও ঠাঁই নেই, অথচ সেই কক্ষে টাকা জমা দিতে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আধুনিক প্রযুক্তির এই সময়েও এমন হুড়োহুড়ি করে ফি জমা দেওয়া নিয়ে অতিষ্ঠ তারা। অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম সিস্টেম নেই, ওদের টাকাগুলো সব অনলাইনের মাধ্যমেই পে করা হয়, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে আমরা ক্লাস বাদ দিয়ে এসে লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বা
ভর্তির টাকা বলেন বা অন্যান্য যে কোনো টাকা আমরা জমা দিচ্ছি। অ্যানালগ পদ্ধতিকে বাদ দিয়ে এটা যদি ডিজিটাল করা যায় তো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো আর কি। বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের শব্দটা আছে কি না এই বিশ্ববিদ্যালয়ে আমার সন্দেহ। ভর্তি পরীক্ষার রেজাল্ট, টাকা জমা দেওয়া সকল কিছু অ্যানালগ পদ্ধতি। ভর্তি কিংবা পরীক্ষার মৌসুমে এই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের একসাথে ভিড় জমাতে হয় ছোট এই ব্যাংকটিতে। এতে একদিকে সময়ের অপচয়ের পাশাপাশি লাইনে দাঁড়াতেও হিমশিম খেতে হয়। যেখানে ই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ফি পরিশোধ করা যায়, সেখানে সনাতন পদ্ধতিতে ভিড় জমানো নিয়ে অসন্তুষ্ট তারা। এ বিষয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ চান তারা। ব্যাংকের যে বিষয়টা, এটা আমি অবশ্যই আমার উপাচার্য মহোদয়ের সাথে আলাপ করব। চট্টগ্রাম শহরের যে ব্যাংকগুলো আছে সবগুলোকে এটার আওতায় আনা যায় কিনা, স্টুডেন্টরা সব জায়গায় যে কোনো জায়গায় টাকাটা জমা দিতে পারবে কিনা, সেটা করা যায় কিনা, সেটা স্যারের সাথে আলাপ করে আমরা জানাতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৭,০০০ শিক্ষার্থীর ফি পরিশোধের জন্য রয়েছে শুধুমাত্র একটি ব্যাংক। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী ৩টি উপজেলার পাহাড়ি টিলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। পরিপক্ক লিচুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাগানে ছুটে আসছেন ফলপ্রেমীরা। পর্যটকের কাছে ভালো দামে লিচু বিক্রি করতে পেরে খুশি বাগানীরা। হৃদয় পালের তোলা ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। গাছে গাছে ঝুলছে রসালো ফল লিচু। চলতি মৌসুমে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি লালমাটি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, কসবা এবং আখাউড়ায় লিচুর বাম্পার ফলন হয়েছে। উঁচু টিলায় গাছগুলোতে শোভা পাচ্ছে লাল পরিপক্ক চোখ ধাঁধানো রসালো লিচু। বাগানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি গাছ থেকে লিচু পেড়ে খেয়ে অভিভূত দর্শনার্থীরা। গাছ থেকে পাড়ার যে স্বাদ, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। গাছ থেকে নিজে পেরে খাওয়ার আসলে মজাই আলাদা একটা। এবার 566 হেক্টর জমির বাগানে চায়না 2, চায়না 3, বোম্বে এবং পাটনা জাতের লিচুর ফলন হয়েছে। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি বাগান মালিকরা। কৃষি বিভাগ জানায় পাহাড়ি টিলা ভূমি হওয়ায় ফলন বেশ ভালো হয়েছে। গত বছর যেখানে ছিল 550 হেক্টর, আমাদের 17 হেক্টর বেশি আবাদ হয়েছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে অন্তত 2000 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময়ে আরেকবার গরমে স্থবির পর্যটন ব্যবসায় স্বস্তি দিয়েছে বৃষ্টি। রাঙামাটির দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। এতে খুশি ব্যবসায়ীরা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। তীব্র দাবদাহের পর গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি নামে পাহাড়ি জনপদে। এতে প্রাণ ফিরেছে প্রকৃতিতে, ঠান্ডা হয়েছে আবহাওয়া। এমন অবস্থায় রাঙামাটির ঝুলন্ত সেতু, নয়নাভিরাম, আসাম বস্তি সড়ক, সুবলং ঝর্ণা সহ সব দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। প্রকৃতিতে লেগেছে তারুণ্যের ছোঁয়া। মরা ঝর্ণাগুলো ফিরে পেয়েছে যৌবন। অঝোর ধারায় ঝরছে পানি। ঝর্ণার সেই জলধারায় গা ভিজিয়ে নিজেদের সতেজ করছেন ভ্রমণ পিপাসুরা। প্রকৃতি দেখলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমারও ভালো লাগতেছে, মানে পুরাই হ্যাপি। যারা এখানে এই পাহাড়ি এলাকাটা দেখতে আসে, বেসিক্যালি আপনার বর্ষাকালকে যদি বেছে নেওয়া হয় তাহলে মজাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, মানে ভ্রমণটা পরিপূর্ণতা পাবে। আপনি অবশ্যই আসাম বস্তি হয়ে কাপ্তাই রোডটা দেখে যাবেন। যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসলে এটা যেন তারা দেখে যায়, তাহলে রাঙামাটি ভ্রমণের পরিপূর্ণ আনন্দটা তারা উপভোগ করতে পারবে। পর্যটক আসতে শুরু করায় মন্দা কাটিয়ে উঠতে শুরু করেছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। তীব্র গরমের পরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের টুরিস্টের আগমন একটু বাড়ছে, আমাদের বুকিংও বাড়ছে। শুধু আমাদের না, সব হোটেলে মোটামুটি টুরিস্ট বাড়ছে, বুকিং বাড়ছে। আশা করি আগামীতেও আমরা ভালো কিছু টুরিস্টের আশা করতে পারি। বর্ষা মৌসুমে আবহাওয়ার এমন পরিবেশ বজায় থাকলে রাঙামাটিতে 1 লাখ পর্যটকের আগমন ঘটবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙামাটি। পাহাড়ি পথের বাঁকে বাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাধাচূড়া। বাহারি ফুলের রূপে মুগ্ধ পর্যটক ও পথচারী। খাগড়াছড়ির নয়নাভিরাম সৌন্দর্য ধরে রাখতে বেশি করে বৃক্ষরোপণের দাবি প্রকৃতিপ্রেমীদের। ছোটন বিশ্বাসের তোলা ছবি ও জিতেন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট। সবুজ পাহাড়ে ঘেরা জনপদে ফুটেছে রং বেরঙের ফুল, যার গন্ধে মাতোয়ারা পর্যটক সহ পাহাড়ের বাসিন্দারা। গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে খাগড়াছড়ির পথপ্রান্তর। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, লাল সোনাই সহ নাম না জানা কত ফুল।
শুধু সড়কের পাশে নয়, জেলার বিভিন্ন স্থানে ও বাড়ির আঙিনায় মিলবে ফুলের শোভা। অনেকটা কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলছে হলুদ সোনালী রঙের সোনালু ফুল। পাহাড়ি এলাকায় ঋতুভেদে নানা ফুল ফুটলেও সড়ক সম্প্রসারণ ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে কাটা পড়েছে অনেক গাছ। যা অবশিষ্ট আছে সেগুলো রক্ষার পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণের দাবি প্রকৃতি প্রেমীদের। এটা আসলে একদিকে যেরকম আমাদের পরিবেশের একটা ভারসাম্য তৈরি হবে, মানুষ অক্সিজেন পাবে, অন্যদিকে হচ্ছে এই টাইমে, বিশেষ করে মেয়ের এই টাইমে যারা সৌন্দর্য প্রেমী বা যারা ফুল প্রেমী তাদের আসলে অনেক ভালো লাগবে। অবশিষ্ট যে আইল্যান্ডগুলো আছে এটার মধ্যে এই বর্ষার আগেই আমরা নতুন নতুন গাছ লাগাবো। গত এক দশক ধরে সরকারিভাবে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু সহ সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপণ বন্ধ রয়েছে। তবে সড়ক বিভাগ চলতি বর্ষায় জেলার বিভিন্ন রাস্তায় দুই পাশে 20,000 বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টাকা দাদন নিয়ে ঘরটা ঠিক করছি, এখন বন্যা আসি সব নিয়ে গেছে, টেনশনে আছি ঘরটা কিভাবে ঠিক করবো, বাচ্চা নিয়ে থাকবো। ঘূর্ণিঝড় রেমালে নোয়াখালীর নিঝুম দ্বীপে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের সংখ্যা ঝুঁকিতে 1 লাখের বেশি বাসিন্দা। এবং চট্টগ্রামে গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে আশার আলো, জাহাজ পাঠাতে আগ্রহ বাড়ছে বিদেশিদের, বাড়বে কর্মসংস্থান। পরিদর্শন করে সহায়তার আশ্বাস IMO মহাসচিবের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ছোঁয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।